একবার ভাবুন তো, একটা প্রাইভেট কোম্পানি এতটাই বড় আর শক্তিশালী হয়ে গেল যে একটা দেশের সরকারকে রীতিমতো আইন পাস করতে হলো তাকে নিয়ন্ত্রণে আনার জন্য। হ্যাঁ, আজ আমরা ঠিক সেরকমই এক গল্প শুনব, পিটস ইন্ডিয়া অ্যাক্ট অফ 1784 এর গল্প, যেখানে একটা বিশাল কর্পোরেশনকে তার আসল জায়গাটা দেখিয়ে দেওয়া হয়েছিল সরকারি স্টাইলে। প্রশ্নটা শুনতে কেমন অদ্ভুত লাগে, তাই না? যে কোম্পানির কাজ ছিল মূলত ব্যবসা বাণিজ্য করা, সেই কোম্পানি কিনা একটা গোটা উপমহাদেশ চালাতে শুরু করে দিল। ব্যাপারটা শুধু অদ্ভুতই ছিল না, এটা ধীরে ধীরে একটা বিরাট মাথা ব্যথার কারণ হয়ে উঠছিল, বিশেষ করে ব্রিটিশ পার্লামেন্টের জন্য। আসলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি তখন আর 10টা সাধারণ কোম্পানির মতো ছিল না। তারা নিজেদের সেনাবাহিনী রাখত, যুদ্ধ করত, সাধারণ মানুষের ওপর ট্যাক্স বসাত, এমনকি বিচার কাজও চালাত। মানে ভারতে তারা প্রায় একটা স্বাধীন লাগাম ছাড়া সরকারের মতোই আচরণ করছিল। আর যখন পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে, ঠিক তখনই আসরে নামল ব্রিটিশ সরকার। অনেকটা যেন এক কঠোর অভিভাবক যে তার বেয়ারা সন্তানকে শায়েস্তা করতে এসেছে। আর তাদের হাতে অস্ত্র ছিল একটাই, পিটস ইন্ডিয়া অ্যাক্ট। এই নতুন সিস্টেমের সবচেয়ে বড় হাতিয়ার ছিল বোর্ড অফ কন্ট্রোল। ভাবা যায়, একটা প্রাইভেট কোম্পানির ওপর নজরদারি করার জন্য একেবারে নতুন একটা সরকারি বিভাগ তৈরি করে ফেলা হলো। মানে কোম্পানির ওপর সরকারের ভরসা ঠিক কোন পর্যায়ে ছিল বুঝতেই পারছেন। আর এই বোর্ডের ক্ষমতা ছিল মারাত্মক। কোম্পানির সমস্ত গোপন ফাইলপত্রে তাদের অবাধ অ্যাক্সেস। ব্যবসা ছাড়া অন্য যে কোনো চিঠি পাঠাতে হলে আগে তাদের অনুমতি নিতে হবে। মানে আক্ষরিক অর্থে কোম্পানির গলায় একটা অদৃশ্য লাগাম পরিয়ে দেওয়া হলো। আর এই সব কিছুর ফলে যে তথাকথিত একেবারে সহজ একটা সিস্টেম চালু হলো, চলুন পরের স্লাইডে দেখি সেটা আসলে কতটা সহজ ছিল। এই হলো সেই বিখ্যাত ডুয়াল সিস্টেম বা দ্বৈত শাসন। একদিকে বোর্ড অফ কন্ট্রোল দেখবে দেশের শাসন, যুদ্ধ, রাজনীতির মতো বড় বড় বিষয়, আর অন্যদিকে বেচারা কোর্ট অফ ডাইরেক্টরস মানে কোম্পানি শুধু ব্যবসাটা সামলাবে। বাহ, কি চমৎকার বোঝাপড়া! এমন ব্যবস্থায় যে কোনোদিন কোনো ঝামেলা হতেই পারে না, সে ব্যাপারে সবাই খুব আশাবাদী ছিল। লন্ডনে তো অনেক নিয়মকানুন হলো, কিন্তু এর আঁচ ভারতে কিভাবে পড়ল? চলুন এবার দেখি ভারতে কোম্পানিতে কর্মকর্তাদের জন্য কি কি নতুন নিয়ম চালু হলো। এখানেও দেখুন, ক্ষমতাকে এক জায়গায় নিয়ে আসা হচ্ছে। গভর্নর জেনারেলকে আরও শক্তিশালী করা হলো, যাতে মাদ্রাজ আর বোম্বের মতো প্রেসিডেন্সিগুলো তার কথা শুনতে বাধ্য হয়। আর সবচেয়ে বড় নিয়মটা ছিল, লন্ডনকে না জানিয়ে যুদ্ধ করা যাবে না। মানে কোম্পানির ডানা প্রায় ছেড়েই ফেলা হলো। এত সব প্রশাসনিক পরিবর্তনের আড়ালে আসল উদ্দেশ্যটা কী ছিল? এই আইনের মূল কথাটাই বা কী? উত্তরটা লুকিয়ে আছে খুব সাধারণ কয়েকটি শব্দের মধ্যে। এই শব্দগুলো খেয়াল করুন। ব্রিটিশ অধিকৃত অঞ্চল। শুনতে খুব সাধারণ লাগছে, তাই না? কিন্তু এই শব্দগুলোর মধ্যেই লুকিয়েছিল আসল বোমাটা। এর মানে হল, এই প্রথমবার ব্রিটিশ সরকার সরকারিভাবে স্বীকার করে নিল যে ভারতে কোম্পানির দখলে থাকা সব এলাকা আসলে কোম্পানির ব্যক্তিগত সম্পত্তি নয়, বরং সেগুলো ব্রিটিশ সরকারের সম্পত্তি। এটা শুধু কথার কথা ছিল না, এটা ছিল সার্বভৌমত্বের এক বিশাল ঘোষণা। আর এখান থেকেই ভারতে কোম্পানির শাসনের অবসানের কাউন্টডাউন শুরু হয়ে যায়। তাহলে সার কথা কি দাঁড়ালো? সোজা কথায়, এই আইনের মাধ্যমে ব্রিটিশ সরকার ড্রাইভিং সিটে বসে পড়ল, আর ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ঠেলে দিল পাশের প্যাসেঞ্জার সিটে। এখন থেকে গাড়ি সরকারই চালাবে। শেষে একটা প্রশ্ন রেখে যায়, এই পুরো আয়োজনটা কি শুধুই একটা লাগাম ছাড়া কোম্পানিকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা ছিল, নাকি এটা ছিল একটা বিশাল প্রাইভেট কর্পোরেশনকে ধীরে ধীরে সরকারিভাবে দখল করে নেওয়ার প্রথম চাল? উত্তরটা না হয় আপনারাই ভাবুন।